বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। এবারে টুইস্ট করলে হবে না, আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া। আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি কথা যদি চান আমি এখান থেকে উঠে যাবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি। ভালোভাবে হতে হবে, সম্মান আমাকে করায় আমি, কিন্তু শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী এবং তিনি সাবেক এমপিও। তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে, মানে জামায়াতের কথায়, পুলিশ তাদের পিছনে ঘুরবে। আল্লাহ মনে হয় জামায়াতকে ক্ষমতায় নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি শুরু করবেন না প্রশ্ন করবো? সরাসরি শুনছেন তো বক্তব্য? হ্যাঁ, শুনছি। জি, আচ্ছা। শাহজাহান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এ প্রশাসন চলে। সো একটা জিনিস শাহজাহান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতে ইসলামের কথায় প্রশাসন চলে না। যদি বাংলাদেশ জামাতে ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে। তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক, যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয়নি। আমি আবার পরিষ্কার করে বলতেছি, উনি যেভাবে বলছেন যে আমাদের কথায় উঠবে, বসবে, মামলা দিবে, উনি ভিতরে সহজভাবে বলুক, সরলভাবে বলুক, আর যাই বলুক, উনি রাজনীতিবিদ। উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না। এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, সে হয়তো এটা রূপক অর্থে বলছে যে প্রশাসনকে। কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে, সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক। তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর 2টা মাস আছে ইলেকশনে, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর, এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে। সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত, আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাতে ইসলাম অনেকেই এটা একটা কি বলবো, সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে, সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না। যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই। জি জি জি, আমরা আরেকটি ক্লিপ দেখে আব্দুল তুষারের কাছে যাবো। এটা যদি দেখতে পারি, পুলিশ আপনার পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন এবং আপনাকে প্রোটোকল দেবেন। আব্দুল তুষার, যে বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আর এই জামাত বিএনপি খায় এটাও বলিনি, কিন্তু আপনি আবার টুইস্ট করলে হবে না, আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। কত পার্সেন্ট? না, আমি 70-80% এইভাবে না, আপনাকে যে আপনি একটা নিরপেক্ষতা রেখে প্রশ্ন করুন। জামাত কত পার্সেন্ট? আমি আপনাকে না শোনেন, ওই অবস্থা আমরা নাই। অতএব যা প্রশ্ন করবেন কোন দলকে অ্যাসাসিন করার জন্য আপনি ওখানে নাই, আমি ওখানে নাই। সো বি কেয়ারফুল, যখন যে কথা বলবেন। যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম্প অফ কোর্ট হয়। সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে। একটা জিনিস ভুলবেন না, গত 15 বছরের মতো আমরা নাই। সো আপনি জামাত কত পার্সেন্ট খায়, বিএনপি কত পার্সেন্ট খায়, এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না। আপনাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি, মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দিবেন, তারপর আপনি বলবেন। মানুষের কনসেপশন যে শাহজাহান চৌধুরী সাহেব যে কথা বলছে, আমি বলতে চাইছি যে কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয় প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে, সেটা সঠিক নয়। নো, আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি রিউন্ড করে দেখি, আপনাকে আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার কথা ব্যারিস্টার না, আপনি কথা ভালোবাসেন না। আপনি যদি চান আমি এখান থেকে কেন উঠে যাবেন? না, আমি উঠে যাব একবার বলুন, আপনার কথা আমি রিসিভ করব। না না, আপনি রিসিভ করবেন না, মিস্টার ব্যারিস্টার উঠে যাব না। মিস্টার ব্যারিস্টার না, মিস্টার উপস্থাপক, আপনাকে একটু ভালো করে কথা বলতে হবে। শুনেন জি, আপনাকেও যেমন কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা টুইস্ট করা যাবে না। আগে একটু আগে বলছি, আপনি তো টুইস্ট করেন, আমি দেখলাম কিভাবে টুইস্ট করেন। একটু আগেই সরে গেলেন, আপনি বললেন বাটার, মানুষ মনে করে জামাত বাটার খায়, সেখান থেকে সরে গেলেন। আমি আপনাকে কি বললাম, বাটার খায় মানে কি বললাম? মানুষ
ভাবে যে জামাত ইসলাম সরকার পরিচালনা করছে, যে বাটার খায়। আপনাকে যদি কথাটা বলতেছি, আচ্ছা, ঠিক আছে, এটা তো রূপক অর্থে কথা, তাই না? রূপক অর্থে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং তো এইটাই, তাই না? আর আমি আপনার সাথে নিশ্চয় আর্গুমেন্ট করতে আসিনি এখানে। আরে এটা যদি আপনার যদি শোনেন, আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের অ্যাসাসিনেট করতে, তাহলে আর আসবেন না আপনার এখানে, লাস্ট এটাই, কোনো সমস্যা নাই ভাই। আর আমার এটা পেশা না, আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা, আমি সেটা আমি খুব ভালো আছি। আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন, তাহলে আর কিছু বলার নাই, তাহলে আপনি আর একটা মহিউদ্দিন হবেন। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি জামায়াতকে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, আমি জামাতকে ইভেন্ট কে আপনি জানেন, সারা দেশের মানুষ জানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি, আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম। আপনি ব্যারিস্টার হিসেবে প্রশ্ন করবেন, এবং ব্যারিস্টার কি মানুষ না? সে কাউকে সমর্থন করতে পারে না। আপনি আর্গুমেন্টেটিভ যেটা করতেছি, তাতে এটা এই অনুষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমাদের দুই মনে হচ্ছে আপনি একটু সুপরিকল্পিত ভাবে মনে করি না তারা তাদের চিন্তায় থাকবে, কিন্তু তাদের কেউই পলিটিক্যাল যে এটা আমি মনে করি না। এখন আপনি যে দুনিয়া শোনেন, বেগম খালেদা যে কি বলছে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এবং দিস ইজ দ্য ট্রুথ। আপনি কি ভোট দেন না? আপনি কোন দলকে সমর্থন করেন না? অবশ্যই করি। তাহলে আর আমার স্বচ্ছতা আমি বলতেছি, আমি একজন মানুষ, আমি একজন ব্যারিস্টার, আমি জামাত ইসলামকে সমর্থন করি। অন্যায় কি হলো? আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো? কেন আমি ব্যারিস্টার হিসাবে আপনি আমাকে প্রশ্ন করবেন না? আপনাকে জানা আমাকে বলেন যে ব্যারিস্টার হিসাবে কেন প্রশ্ন করবেন না? আপনি আমাকে ব্যারিস্টার হিসাবে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। জামায়াত লিডারদের যদি আপনি যদি সেটা মনে করেন যে জামায়াত লিডার হিসেবে আমন্ত্রণ, আমি তো আপনাকে বলিনি আমন্ত্রণ জানা না, বাট when you ask me my identity, political views, I already said. I didn't ask you any. Yes, you have done it. No, you have done it. আচ্ছা, আমি আপনার সাথে এই বিষয়ে তর্ক করব না, আপনার সাথে তর্ক করতে আসিনি আমি দেশের কথা বলতে আসছি, দেশের মানুষের জন্য বলতে আসছি। আপনাকে দেশের কথাই বলেন, নিশ্চয়ই ফিরে আসেন। আমি তো আপনাকে ফিরে আসেন না, ফিরে আসেন। আপনি যা বলেন ইন্টেনশন নিয়ে দেশের কথা, আরেকজন যা বলে তাও দেশের কথা, আপনার বিরোধিতা যারা করে তারাও দেশের কথা বলে, আপনি যে দেশের কথা বলেন। ইয়েস, আমি সেটাই বুঝতে চাচ্ছি। তাহলে বলেন এখন পুস্তকান দেশের বিষয়। ডিফারেন্ট অপিনিয়নে তো উত্তেজিত হওয়ার কিছু নেই। না, উত্তেজিত হওয়া হচ্ছে না, নিজের অপিনিয়নকে সম্মান করতে হবে, কিন্তু অপিনিয়নটা অবশ্যই ভালোভাবে হতে হবে। আপনি যথেষ্ট সম্মান আমাকে করায়, আমি কিন্তু আপনাকে যখন সম্মান করি, আমরা আশা করি আপনারা আপনি যথেষ্ট আমাকে সম্মান করায়, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আপনার সাথে কৃতজ্ঞ। জি, আব্দুল তুষার, আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই, আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পিছনে হাঁটবে, প্রোটোকল দেবে, প্রশাসন পিছনে পিছনে ঘুরবে, আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার? তুষার, এখান থেকে যদি শুরু করতে পারতেন। না, কি বলবো, উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে, পূর্ব নির্ধারিত, উনি হয়তো এটা বিশ্বাস করেন, আমি জানি না। তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর জানেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা কি করবেন বা করতে পারেন এটা তো আমরা বলতে পারি না, আমাদের পক্ষে এটা সম্ভব না বলা। উনি বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে, উনি সেটা মনে করেছেন। আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে, কোনো ব্যক্তির কাছে না। উনি এমপি হইল না, আমরা আশা করেছি যে এমপি, মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে, ভবিষ্যতে সেটা হাঁটবে না। আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন, কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী। উনি যদি কালকে নির্বাচিত হন, উনি হবেন প্রজাতন্ত্রের এমপি, এবং সেটা টেম্পোরারি পোস্ট, 5 বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে। জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে। তো অতএব যেভাবে তিনি বলেছেন, আমি মনে করি যে সেটা সঠিক নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নয়, একজন নাগরিক হিসেবেও নয়। পুলিশ পিছনে হাঁটবে কেন? কি কারণে? ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের, নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব? পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তা প্রাপ্য হয়ে থাকেন, পুলিশ সেটা দিবে। আর যদি প্রাপ্য না হয়ে থাকেন, তাহলে দিবে না। আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন, এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি, মানে উনি পাইবেন পুলিশে, উনি পাইছেন, উনি সামনেও পাইছেন, পিছনেও পাইছেন। উনি যেভাবে বলবেন, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ, এটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ স্বৈরতন্ত্র কি করে? মনে করে নিজেই গুরুত্বপূর্ণ, এবং নিজে যা মনে করে সেটাই আইন, উনি যা বলবেন সেটাই হবে। ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না।
এরপরে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই, ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তাহলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে, তাহলে ওনাদের লোক কোত্থেকে আসবে বা নিরপেক্ষ লোক কোত্থেকে আসবে? ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে। এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে, তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে। ধরলাম যে আওয়ামী লীগ গুলাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নেন 20% বা 30%, যদিও মনে করা হয় যে গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই, তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব 16 বছরের আগে, মানে এটা যৌক্তিক কথা কিনা? কারণ ধরেই নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয়করণ 16 বছরের আগে গেলে তো আর বিএনপির লোকজন আছে। হ্যাঁ, ধরলাম বিএনপি তো দোষর না, বিএনপি তো আন্দোলনের পক্ষ না, সেখানে তো জামায়াতের আপত্তি আছে। না, বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না, না তাদের ছিল এখন তো। আপত্তি আছে। তো ওই সময় নিয়োগ যখন পেয়েছে আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজে নিয়োগ হয়েছে, ধরে নিচ্ছে, এগুলো কিন্তু সব ধরে নেওয়া কথা, ধরে নাও। ওই অঙ্কটা হিসাব করলে। ফলে যদি লটারি করেন তাহলে লটারি করলে কি করতে হবে? এখন লটারি করলে ওইখানে আওয়ামী লীগের লোক বেশি থাকবে, তাহলে আগে আওয়ামী লীগগুলোকে বাদ দিয়ে লটারি করতে হবে, এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে? তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে। যদি প্রশাসনে 80% বিএনপির লোক থাকে তাহলে লটারি তো 80% উঠবে বা 70% উঠবে। লটারি তো ওভাবেই হয়, লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না, লটারি একটা ভুল প্রপোজাল ছিল। এরপরে কি করা যেতে পারে? এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইলো, লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর ইয়েতেও থাকবে, বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে, তাহলে থাকলে পরে তারা মিলে নির্বাচনটা করবেন। কিন্তু যদি তারা মিলে নির্বাচনটা করেন, যদি তাদেরই পছন্দের লোক ওখানে থাকে, তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইলো? ওখানে এনসিপিরও লোক থাকতে হবে, ওইখানে অন্য যারা পার্টি তাদেরও তো লোক থাকতে হবে। ফলে নিরপেক্ষতার সাথে লটারির কোনো সম্পর্ক নাই। নিরপেক্ষতার সাথে সম্পর্ক হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করতে দেওয়া, গণঅধিকার পরিষদও দাবি করতে পারে, গণঅধিকার চাইতে পারে, আর মানে সবারই তো তাহলে থাকতে হবে না একটু একটু করে, না থাকলে তো তাহলে এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান। কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না। প্রস্তাব দেওয়া যায় কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না, যে লটারি করে এটা হবে না। নিরপেক্ষতার জিনিসটা কি? একটু আগে ব্যারিস্টার সাহেব বলছিলেন যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক, মানে যাদের 1700 লোক, তাই না? 1700 লোক। তাহলে এই 1700 লোকের লটারিতে নাম থাকবে না? থাকবে। তাহলে এই 1700 লোককে আনা হইলো কিসের ভিত্তিতে? দলীয় পরিচয়ের ভিত্তিতে। উনি তো তাই বলেছেন। তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে? যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা উঠবে না? উঠবে তো। হ্যাঁ, তার মানে এই 1700 লোক কি বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন, বিএনপির লোক ছিলেন? তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে, তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল, 1700 দলের লোককে নিয়োগ দিয়েছিল? তাহলে 1700 যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে তাহলে দলীয়করণের দোষ আর 16 বছর কি? তাহলে 21 বছর। তাহলে তারও আগে 42 বছর, তারও আগে 50 বছর, তারও আগে 47 থেকে, তারও আগে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল, কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত। সাদা চামড়া না হইলে আপনি ডিসি হইতে পারতেন না, পারতেন না। তাহলে ব্রিটিশরা তো জাতিকরণ করেছিল, মানে রেসিজম এক ধরনের। তার আগে কি করেছিল? মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল। ফার্সি কি আমাদের এখানকার ভাষা? ফার্সি তো ইরানের ভাষা। সেই ভাষাতে আমরা দলিল টলিল লিখতাম। ভাই, আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে। প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এবং এইরকম অ্যাটিচিউড যদি কোনো রাজনীতিবিদের থাকে তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব, সেই মনোভাব মন থেকে যায় নাই। হতে পারে পুরনো মানুষ, হতে পারে বয়স্ক মানুষ, হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন, কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিকশাওয়ালাকে মনোনয়ন দিয়েছে। জি, ঢাকা কর্তৃত্ববাদের এটা একটা অবসান। আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিকশা এবং পেডেল রিকশাওয়ালা স্বপ্ন দেখতে পাচ্ছে সে এমপি হবে। তাহলে ফুডকার্টের মালিক, তাহলে ধরেন ঠেলা গাড়ি চালক, সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার নয় কি? যে কোনো লেভেলের মানুষ এমপি হবার স্বপ্ন দেখতে পারছে। এখন আমরা যদি মনে করি এই ফুডকার্টওয়ালা যিনি, উনি তাকে ইলেকশন করছেন ওইখানে, কিন্তু ধরেন এই রিক্সাওয়ালা যিনি আমার ভাই স্যালুট দিয়েছিলেন, এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে। সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে। একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না। যে এলাকায় যার জোর বেশি তাহলে তার পিছনে হাঁটবে। তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে? ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা উঠবে, আমাদের কথায় বসবে। আরে জনগণের কথায় যদি একটু উঠতো আর বসতো, সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত, তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো। কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ এভাবে সামনে আর পিছনে হাঁটবে,
নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক, আমি একটা দলের এমপি হিসেবে ওনাকে বিবেচনা করছি না, এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান, তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে, কোথাও দেখবেন পুলিশ বসে আছে, কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে, কোথাও দেখবেন সামনে আছে, কোথাও দেখবেন নাই, বলে দিয়েছে এখানে থাকার দরকার নাই। তো এইটা কি আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা এই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ, আমরা চেয়েছি মেধাভিত্তিক সমাজ, আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে, নিয়োগে ঘুষ বন্ধ হবে, আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক ভাবে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন। আমি এবার একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমার, এই গত কিছুদিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে, বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে। কিসের স্বার্থ? কি সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগে তার চাকরি চলে যাচ্ছে? কি সেই জনস্বার্থ? এটা তো ব্যাখ্যা দিতে হবে। আজকে কি আমাদের সেই ছেলেটা বা মেয়েটা কোর্টে যেতে পারছে, গিয়ে বলতে পারছে আমাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে? আমরা শুনবো। এই এখন আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছেন, পারছে কি? পারছে না। কারণ কোর্টের মধ্যে কি হয়? কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয়, এমনকি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে, গুলি করে মানুষ মারা যায়। এই এখনই আসবে যে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে, বিএনপি মারামারি করেছে। কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল? এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারের। এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি, এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধাভিত্তিক সমাজ তৈরির জায়গাটা আসলে কি, এই সরকারের প্রমাণ করার কথা ছিল জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব। এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে, বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে ধান খেতে, ধান চাষে, এবং আজকে যদি 16 টাকার ইউরিয়া 30 টাকা হয় তাহলে পরে অন্তত 15% খরচ রয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য, সেইখানে অন্তত পক্ষে এটা বেড়ে যাবে কতখানি? অনেকখানি বেড়ে যাবে। এই 15% গিয়ে কোথায় দাঁড়াবে জানেন? খরচের 30% বা 25%। ওই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে, এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয়। বাংলাদেশের মানুষের একমাত্র বিলাসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খায়।